1 থেকে 10 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান যেগুলো সমস্যা আছে সেই নাম্বারগুলো বলো। আজকে এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান শেষ করে আমরা অন্য একটি থিওরিতে যাব। বলেছিলাম গতদিনের কথাও। রিদি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয়ন্তী, তানজিম প্রান্তি, ওয়ালাইকুম আসসালাম। आठ নম্বর, রিদি বলল 8। ওকে, 8, 9, 10 এই তিনটে কিন্তু নিরপেক্ষ মাধ্যমে, অর্থাৎ 8, 9, 10 অম্লীয় মাধ্যমে নয়। অম্লীয় মাধ্যমে হলো 7টি, প্রথম 7টি। মাসুদ, 8 হলো সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের জারণ বিজারণ বিক্রিয়া। 5 খর 8। সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস আয়োডিন, তাহলে Na2S2O3 খানিকটা জায়গা রেখে আরো Na2S2O3 থাকলে ডাইনে কি হয়, এটা তো আমাদের মুখস্থ ছকে, বিজারকের ছকে আছে। 2 Na2S2O3 থাকলে ডান পাশে হবে Na পজিটিভ, S4O6 2 নেগেটিভ। 2 Na2S2O3 ডাইনে হবে, এই যে S2O3 থাকলে হবে S4O6 2 নেগেটিভ। এটা তো আমাদের মুখস্থ। তাহলে এবার বামে দেখো, কোনো চার্জ নেই, ডাইনে কত, 4 পজিটিভ 2 নেগেটিভ। তাহলে 4 পজিটিভ 2 নেগেটিভ, তাহলে ডাইনে বেশি কত, 2 পজিটিভ। তাহলে ডাইনে 2টি ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে ডাইনে 2টি ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে 0 হয়ে গেল। এই যে 4 পজিটিভ 2 নেগেটিভ, এই যে আবার 2 নেগেটিভ যোগ করলাম। সমীকরণের যে পাশে পজিটিভ চার্জ বেশি থাকবে সেই পাশে সমসংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে। এটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের নিয়ম। তাহলে এই দুটো ইলেকট্রন যদি বামে নিয়ে আসি, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া।
এবার আয়োডিন বিজারণ অর্ধ বিক্রিয়া আয়োডিন থাকলে ডাইনে হবে 2I নেগেটিভ, বাম পাশে কোনো চার্জ নেই, ডান পাশে 2 নেগেটিভ। সমীকরণের যে পাশে নেগেটিভ চার্জ বেশি থাকবে সেখানে ততটি ইলেকট্রন বিয়োগ করতে হবে সেই পাশ থেকে। তার মানে এই পাশে নেগেটিভ চার্জ আছে, এখান থেকে দুটি ইলেকট্রন বিয়োগ, এই যে 2 নেগেটিভ যে -2 ইলেকট্রন, যেখানে নেগেটিভ চার্জ বেশি থাকবে সেখান থেকে সমসংখ্যক ইলেকট্রন বিয়োগ করতে হবে। তাহলে ওটাকে এই পাশে নিয়ে আসো। জারণ অর্ধ বিক্রিয়ায় দুটি ইলেকট্রন ত্যাগ, বিজারণ অর্ধ বিক্রিয়ায় দুটি ইলেকট্রন গ্রহণ। তাহলে আমার আর গুণ করা লাগবে না, শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। রিদি বলল 8 নম্বর করতে, আর কারো কোনোটায় সমস্যা আছে কিনা? গতদিন বলেছিলে 10 নম্বর সমস্যা আছে, ওটা করে দেব, কিন্তু এই আর বাদে আগের গুলো কোথাও কোনোটায় কারো সমস্যা আছে কিনা দেখো। তুমি যদি এখন এটি ক্লিয়ার না করো পরে কিন্তু আর পারবে না, পরে আর টাইম পাবে না। এই শুধু জারণ বিজারণ থেকে এক সেট কোশ্চেন হয় বোর্ডে, সৃজনশীল এক সেট কোশ্চেন হয়। এক যোগ 2 করলে বামে 2Na2S2O3 প্লাস আয়োডিন, ডাইনে 4Na পজিটিভ, S4O6 2 নেগেটিভ, 2I নেগেটিভ। এখন দেখো বামে তো কোনো প্রোটন নেই, তাহলে এখানে অম্ল যোগ করা লাগবে না। তাহলে এখানে কোনো অম্ল যোগ করা লাগবে না, ডাইনে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো মিলে যৌগ বানিয়ে দিতে হবে, কারণ আমার ব্যালেন্স হয়ে গিয়েছে। পরমাণুর ব্যালেন্স, চার্জের ব্যালেন্স, অর্থাৎ পরমাণুর সমতা চার্জের সমতা দুটোই শেষ। বামে তো কোনো H পজিটিভ নেই যে আমি অম্ল যোগ করব, তাহলে বাঁ দিয়ে সমীকরণটি বাঁ এই যে S4O6 2 নেগেটিভ, তাহলে এর সাথে দুটি সোডিয়াম, কমপ্লিট। সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম আয়োডাইড। এটা হলো 8 নম্বর। আর কারো কোনোটায় সমস্যা আছে কিনা দ্রুত বলতে হবে। 5 খর কত? 8 করলাম। 5 খতে 10টি সমীকরণ আছে, আর কোনোটায় কারো সমস্যা আছে কিনা বলতে হবে দ্রুত, এটা তো শেষ। নসীন রহমান,
সামিহা নওশিন নেই আজকে, প্রিয়ন্তী মজুমদার নেই, রোহান নেই। দ্রুত বলো, না হলে সামনের টপিকসে এগোবো। দিব্যজ্যোতি, কোনোটায় সমস্যা আছে? 10টির একটি, এই যে 8, 5 ঘর 1 থেকে 10 পর্যন্ত কোন সমীকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করাতে সমস্যা আছে কিনা বলো দ্রুত। গতদিন 9 করে দিয়েছিলাম, গতদিন 7 করে দিয়েছি, 3 করেছি, 4 করেছি, 1 করেছি, না 2 করেছি, সবই তো করলাম। কোনোটায় সমস্যা আছে কিনা দ্রুত বলো, একটু দ্রুত লিখে দেখাও কোনোটায় সমস্যা আছে কিনা। না স্যার, 10 নম্বর সবার হয়েছে? 10, সবার কি 10 নম্বর হয়েছে? আসলে তোমরা অনেকেই কিন্তু কাজ করনি আমার মনে হয়। কাজ করলে ছবি পাঠিও আজকে। এই 10টা যে করেছো, 10টারই ছবি পাঠিও আমাকে মেসেঞ্জারে। তাহলে আমরা সামনের দিকে অন্য টপিকসে চলে গেলাম। CuSO4 থাকলে ডাইনে কি হয়? CuSO4 থাকলে ডাইনে C1 প্লাস SO4 2 মাইনাস। এখানে CuSO4 মানে কিউপ্রিক সালফেট, ডাইনে কিউপ্রাস হবে, সালফেট তো দর্শক আয়ন, বামে কোনো চার্জ নেই, ডাইনে 1 নেগেটিভ চার্জ বেশি, তাহলে একটা ইলেকট্রন বিয়োগ করতে হবে, বামে আনলে বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এই গ্রুপে যারা লাইভে আসো, 10 থেকে 15 জনই লাইভে থাকো। জারণ বিজারণ শেষ হলে কিন্তু এই গ্রুপটা ক্লাস স্থগিত হয়ে যাবে। সবসময় 9টা থেকে 10টাই ক্লাস হবে। যদি কারো কোনো সমস্যা থাকে তখন আমি এই 7টায় সেই সমস্যার ক্লাসগুলো নেব শুধুমাত্র। একটা অ্যানাউন্সমেন্ট আছে কিন্তু, গতদিন দেখবা, গতদিন গ্রুপে, এই গ্রুপে না, তোমরা তো সবাই অ্যাসকোপ 2020 সদস্য, ওই গ্রুপে আমি একটি পোস্ট দিয়েছি, দেখবে একটি ঘোষণা আছে। ঠিক গত সপ্তাহে দিয়েছিলাম পূর্বের ঘোষণা অনুযায়ী যে 13 তারিখের পরে যারা গ্রুপে রেগুলার ক্লাস করে, ক্লাস করে যারা প্রেজেন্ট দেয়, মনে করো এখন তোমরা 11 জন আছো, ইজাজ আহমেদ, এখন কেন দেরি করলে তো হবে না,
অলরেডি তো একটা করা হয়ে গেছে। এই গ্রুপে মনে করো 15 জন ক্লাস করো, কিন্তু প্রেজেন্ট হয়তো 20 জন দাও, 21 জনও দাও, তাহলে বাকি 10 জন কি ক্লাস করো না বা করলেও প্রেজেন্ট দাও না। টোটালি রেগুলার ছাত্রছাত্রী আছে 87 জন, পার্সোনাল আমার 10 জন স্টুডেন্ট আছে তারা বাদে। তো এই যে রেগুলার 87 বা 88 জন স্টুডেন্ট আছো, এরা পরীক্ষা কিন্তু গতদিন 87 বা 88 জন দাওনি, তাহলে পরীক্ষা দিয়েছো কতজন? কতজন পরীক্ষা দিয়েছো? 75-76 জন, সম্ভবত 75 জন। তাহলে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু দেখো 10 থেকে 12 জন 11 জন নেই। একটি পোস্ট দিয়েছিলাম এই মাসের প্রথম দিকে, কিন্তু যে যারা বেতন দিয়েছো তারা মেসেঞ্জারে আমাকে যে বিকাশ নাম্বার থেকে বেতন দিয়েছো তার লাস্টের 2 ডিজিট বা 3 ডিজিট আমাকে জানাবে যে স্যার আমি আজকে বেতন দিয়েছি এই নাম্বার থেকে। আর এটা পোলে গিয়ে ভোট দিতে হবে, বেতন পরিশোধ ভোট দিতে হবে। সেই ভোটটা কিন্তু দিয়েছিল 52-53 জন সম্ভবত। এখন আমি অ্যাসকোপ 2020-তে দেখবা স্পষ্ট করে লিখে দিয়েছি যে আজকে রাত 9টার মধ্যে কিন্তু যারা বেতন দিয়েছো পোলে গিয়ে ভোট দেবে যে হ্যাঁ বেতন পরিশোধ। যারা রেগুলার ক্লাস করে এই 87 বা 88 জনের মধ্যে কারা বেতন পরিশোধ করেছে এই তালিকাটা কিন্তু আমি প্রকাশ করব। আজকে আমি তালিকাটা করব, কালকে প্রকাশ করব। তুমি গ্রুপে আসো, রেগুলার ক্লাস করো না, আবার ক্লাস করলেও প্রেজেন্ট দাও না, এটা কিন্তু ঠিক না। সবকিছুতেই রেগুলারিটি মেনটেন করতে হবে, ক্লাস করতে হবে, প্রেজেন্ট দিতে হবে, সমস্যা থাকলে আমাকে জানাতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তা নাহলে পড়ার কোনো সিস্টেম এটা না। কিন্তু একটু খেয়াল করো তাহলে, এটা কিন্তু আজকে রাত 9টার মধ্যে যারা বেতন দিয়েছো পোলে গিয়ে ভোট দেবে এবং কত নম্বর থেকে বেতনটা পাঠিয়েছো মেসেঞ্জারে কিন্তু 3টে ডিজিট বলবে, লাস্ট 3টে ডিজিট। এটা 1 নম্বর সমীকরণ। এবার জারণ অর্ধ বিক্রিয়া। সরি, Ki পটাশিয়াম আয়োডাইড 2Ki 2K প্লাস I2। ডান পাশে 2 পজিটিভ চার্জ বেশি, তাহলে ডান পাশে 2টি ইলেকট্রন যোগ করতে হবে, বামে আনলে 2টি ইলেকট্রন বিয়োগ। বিজারণ অর্ধ বিক্রিয়ায় 1টি ইলেকট্রন গ্রহণ হয়েছে, আসলে 1টি না 1 মোল ইলেকট্রন গ্রহণ হয়েছে। জারণ অর্ধ বিক্রিয়ায় 2 মোল ইলেকট্রন ত্যাগ হয়েছে। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করতে হবে। এই পর্যন্ত মানে আমার সমতা হয়ে গেল। এখন শুধু এই আয়নগুলো নিয়ে যৌগ বানাতে হবে। বাম পাশে কোনো হাইড্রোজেন আয়ন নেই, তাহলে এটা অম্ল যোগ করা লাগবে না, কিছু আর যোগ করা লাগবে না, ডান পাশে যৌগ বানাতে হবে। নিয়ম অনুসারে যা শিখেছো সেই জ্ঞানে যদি তুমি করে আসো তাহলে তুমি কি লিখবে, বা এর আগেরটাও তো করলে, তুমি লিখবে কিউ প্লাস সালফেট Cu SO4, তুমি লিখবে পটাশিয়াম সালফেট K2SO4।
তোমার জ্ঞানে তুমি এটা লিখলে তুমি 100% সঠিক, কিন্তু আর একটা বিষয় তোমাকে শেখাতে হবে। তুমি দেখলে যে এটা তুমি করলে বইতে এটা নেই, তো স্যার ডান পাশে অন্য জিনিস আছে, বইতে আছে দেখবা কেন আছে তার ব্যাখ্যাটি এখন দেবো। বইতে আছে Cu2I2 2K2SO4 প্লাস I2, বইতে এইটা আছে। Cu2SO4 না থেকে Cu2I2 আছে কেন? এই বিক্রিয়াটি আমরা যে কাজে ব্যবহার করি সেই সিস্টেমে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করি সব সময়। তাহলে এই অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড এখানে আছে, যেখানে দুই অণু কিন্তু জারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। এই দুই অণু 2 মোল পটাশিয়াম আয়োডাইড জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, কিন্তু ওই সিস্টেমে আরো অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড বিদ্যমান। কেন বিদ্যমান? আমরা এই সমীকরণটি যে কাজে ব্যবহার করি সেই সিস্টেমে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড বিদ্যমান থাকে, তাই এখান থেকে আরো 2 অণু পটাশিয়াম আয়োডাইড, তার মানে 4Ki, এই পটাশিয়াম সালফেটের সাথে 4Ki দেয়া আছে, যার 2 অণু Ki জারণ বিজারণ অংশগ্রহণ করেছে, আর 2 অণু Ki এই দর্শক আয়ন দান করেছে। এই যে আয়োডাইড আই নেগেটিভ, এই যে এখানে পটাশিয়াম ছিল কয়টা? 2টা, কিন্তু এখানে কয়টা? 4টা। তাহলে আরো 2 অণু, এখানে 2 অণু জারণ বিজারণে অংশগ্রহণ করেছে, অতিরিক্ত আরো 2 অণু, অতিরিক্ত আরো আছে সেখানে, কিন্তু আরো 2 অণু এইখানে কিউপ্রাস আয়োডাইড কেন গঠন করলো, কিউপ্রাস সালফেট না হয়? তার ব্যাখ্যা দেখো। কিউপ্রাস আয়োডাইড CuI, সোডিয়াম আয়োডাইড Na লিখি আমরা, Na পজিটিভ I নেগেটিভ, তো কিউপ্রাস আয়োডাইড তো CuI লিখবো। Cu2I2 কেন? এই Cu2I2 কেন এটা বুঝতে হবে। এটা হলো দেখো Cu প্লাস I মাইনাস, যেখানে আয়োডাইডের অষ্টক পূরণ আছে, এই যে অষ্টক পূরণ, আর এখন CuI লিখি, যার আয়োডাইডের অষ্টক পূরণ, এই নেগেটিভ। এই যে যখন এরা কাছাকাছি আসে, সন্নিবেশ বন্ধন পড়িয়েছিলাম একেবারে প্রথম দিকে, এই যে এই মুক্ত জোড় ইলেকট্রন আয়োডিনের চারিপাশে 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, তখন এই কপারের অষ্টক পূরণ হয়নি, কপার 1 প্লাস কিউপ্রাস তার অষ্টক পূরণ হয়নি, তখন 2 অণু কাছাকাছি এসে এরা একসাথে যুক্ত হয়, এইভাবে যুক্ত হয়ে Cu2I2 গঠন করে। তাহলে CuI Cu2SO4 কিউপ্রাস সালফেট গঠন না করে কিউপ্রাস আয়োডাইড গঠন করে, কারণ কিউপ্রাস আয়োডাইড 2 অণু একসাথে যুক্ত হয়ে এই কিউপ্রাস আয়নের অষ্টক পূরণে সহায়তা করে। এই আয়োডাইডের মুক্ত জোড় ইলেকট্রন কপার 1 পজিটিভের দিকে, এই অণুর আয়োডাইড এই অণুর দিকে, তাহলে 2 অণু একসাথে যুক্ত হচ্ছে, একে আমরা বলি ডাইমার গঠন। তাহলে কিউপ্রাস আয়োডাইড তৈরি করলে ডাইমার গঠন করে কিউপ্রাস আয়ন স্থিতিশীল হয়, কিন্তু কিউপ্রাস সালফেটে ডাইমার গঠন করা সম্ভব না, তাই কিউপ্রাস সালফেট কম স্থিতিশীল আর এই কিউপ্রাস আয়োডাইড অধিক স্থিতিশীল। যেহেতু এই সিস্টেমে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড আছে, তাই কিউপ্রাস আয়োডাইড গঠন করবে, যেখানে 2 অণু পটাশিয়াম আয়োডাইড জারণ বিজারণে অংশগ্রহণ করলেও আরো 2 অণু অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড এই কিউপ্রাস আয়োড গঠনে আয়োডাইড দর্শক আয়ন সাপ্লাই দেয়। আর এই যে দুটো পটাশিয়াম দর্শক আয়ন মিলে কি পটাশিয়াম সালফেট হয়েছে। তুমি যদি এইটা লেখো, এই লাইনটা না লেখো, তাহলে আমি বুঝবো তোমাকে শিখায়নি তোমার শিক্ষক যে এই লাইনটা কেন হবে। এইটা লিখলেও আমি নম্বর দিতে চাই, কিন্তু আসলে এইটা না, এটা বাদ হবে, হলো এইটা। এই লাইন থেকে এই লাইনে 2 CuSO4 প্লাস 2Ki, পরের লাইনে বাঁ দিয়ে
2CuSO4 প্লাস 4Ki অতিরিক্ত দুই অণু পটাশিয়াম আয়োডাইড যেটা কিউপ্রাসাইড গঠনে দর্শক আয়ন সাপ্লাই দেয় দুটো। এই যে পটাশিয়াম সালফেট, এখানে ছিল পটাশিয়াম দুটো, এখন চারটে, আর দুটো পটাশিয়াম দর্শক আয়ন দিল। তাহলে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড এই সিস্টেমে বিদ্যমান থাকার কারণে এই বিক্রিয়াটির শেষে এই লাইন লিখতে হবে। আফিয়া তাসনিম কতক্ষণ পরে? নির্ভীক সাহা কতক্ষণ পরে? এখন বাজে কত? অলরেডি আধা ঘন্টা ওভার, আধা ঘন্টা পরে এসছো। দয়া করে ক্লাসটা ভালো করে দেখো, আমাদের এটা শেষ হয়ে গেল। এখন আমরা একটা নতুন টপিকসে যাব। আমি গতদিন বলেছিলাম শেষের দিকে যে অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ায় অম্ল ক্ষারকে প্রশমিত করে অথবা ক্ষার অম্লকে প্রশমিত করে। আমরা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়ায় এর আগের অংশে অম্ল ক্ষারক টাইট্রেশন একটি টপিকস পড়েছিলাম। সেখানে একটি জানা ঘনমাত্রার অম্লের দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার ক্ষারের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করেছিলাম এবং জানা ঘনমাত্রার ক্ষারের দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার অম্লের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করেছিলাম। এখন আমরা ইজাজ আহমেদ আরেকবার দেখে নিও, ওই কথা তো ওখানেও বলেছি, আরেকবার দেখে নিও, না পারলে পরে আবার বলে দেব। এখন আমরা ঠিক জারক বিজারক টাইট্রেশন নিয়ে আলোচনা করব। জারকের ঘনমাত্রা জানা, বিজারকের ঘনমাত্রা অজানা। তো জারক বিজারক পরস্পরকে কি প্রশমিত করে? জারক বিজারককে জারিত করে, জারক নিজে বিজারিত হয়। তাহলে এখানে তোমাকে একটি জানা ঘনমাত্রার জারক দ্রবণ দেয়া হলো। এটা হলো সেই বুরেট। বুরেটে 0.0 থেকে 50 মিলি পর্যন্ত ধরে। বুরেট স্ট্যান্ড এখানে নিয়েছি 25 মিলি ফেরাস সালফেট। এই কনিক্যাল ফ্লাক্সে নিয়েছি 25 মিলি ফেরাস সালফেট, বিজারক 25 মিলি, আর বুরেটটি পূর্ণ করেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারকের দ্রবণ। দশ, 20, 30, 40। এই যে 0.1 থেকে 1, 2, 3 1 মিলিলিটারের মধ্যে আবার একে 10 ভাগ করা আছে। তার মানে 1 মিলিকে 10 ভাগ করা 0.1 মিলি পর্যন্ত এই বুরেটে সঠিকভাবে পরিমাপ করা যায়।
এইখানে একটা স্টপ কর্ক আছে যেটা অফ অন করা যায়। তাহলে এই বুলেটে একটা সুষম কাঁচের নল যার নিচের দিকে একটা স্টপ কর্ক আছে, এই স্টপ কর্ক অন করলে বুলেট থেকে দ্রবণ নিচেই পড়বে। খুব সূক্ষ্মভাবে ফোঁটায় ফোঁটায় যোগ করা যায়, খুব সূক্ষ্মভাবে। তাহলে এইখানে নিয়েছি KMnO4, KMnO4 এর ঘনমাত্রা হলো 0.01 m বা 02 m। তাহলে এটা হলো S1 জারকের ঘনমাত্রা, এটা হলো V2 বিজারকের আয়তন। তাহলে 25 মিলি বিজারক, তার মধ্যে KMnO4 যোগ করব ফোঁটায় ফোঁটায়। KMnO4 ফেরাস সালফেটকে জারিত করবে। এই 25 মিলি ফেরাস সালফেট যখনই সম্পূর্ণরূপে জারিত হয়ে যাবে তখন বুলেট বন্ধ করব, করে দেখব কত মিলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপর থেকে ব্যবহৃত হয়েছে। এই 25 মিলি ফেরাস সালফেটকে জারিত করতে কত মিলি জারক লেগেছে এটা আমার নির্ণয় করার কাজ এই যন্ত্রগুলো ব্যবহার করে। আমরা কিন্তু ঠিক এরকম জিনিসের আগে করেছি। অ্যাসকপ 2020-তে দেখবা টাইট্রেশন একটা ক্লাস আছে যেটা হাতে কলমে করা, ল্যাবরেটরিতে করা। আমি করেছিলাম কোচিংয়ে গিয়ে, কোচিংয়ে একটা ছোট্ট ল্যাব আছে সেইখানে গিয়ে করেছিলাম। তোমরা দেখতে পারো অ্যাসকপ 20-তে টাইট্রেশনের দুটো সেশন আছে 10-10 মিনিট করে। নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল বলে সেশনটা দুই ভাগে ভাগ করা আছে ওখানে। এই প্রক্রিয়ায় আমরা কি করব, এই যে ফেরাস সালফেট এর ঘনমাত্রা জানি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারকের ঘনমাত্রা জানি। খুব মনোযোগ সহকারে খেয়াল করো, একটা জিনিস এখন বোঝাবো, যেটা হলো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটের সাথে কি বিক্রিয়া করে এর আগে কিন্তু আমরা করেছি। জারণার্ধ বিজারণার্ধ করে গুণ করে যোগ করে দিয়েছি। এখন ওটা করব না, এক লাইনে করব। অঙ্ক করতে গেলে এক লাইনে সমতাটি করবে। তাহলে তুমি বলবে স্যার এটা কি মুখস্থ? না, আগের সেই জ্ঞান দিয়ে আমরা করব। দেখো KMnO4 প্লাস FeSO4, খানিকটা জায়গা রেখে আরো আগে যেটা ভেঙে ভেঙে করছিলাম করে যোগ করছিলাম সেটা করব না, কারণ ওটা করতে গেলে এক পৃষ্ঠা লাগবে, অঙ্ক করতে গেলে আর এক পৃষ্ঠা লাগবে। এই যে জারণার্ধ বিজারণার্ধ দেখিয়ে সমতা করা, এর জন্য তোমার অতিরিক্ত নম্বর দেবে না, মূল নম্বর তো অঙ্কে। তাহলে এক লাইনে কিভাবে করা যায় মুখস্থ না করে ওই আগের গানটাই কাজে লাগাও। এর KMnO4 থাকলে ডাইনে কি হয়, KMnO থাকলে K পজিটিভ, Mn2 পজিটিভ, 4 অণু পানি, 4 দুগুণে 8 H পজিটিভ। এবার FeSO4 থাকলে ডাইনে কি হয়, FeSO4 থাকলে Fe3 পজিটিভ, SO4 2 নেগেটিভ। এবার এক লাইনে দেখো কিভাবে করি। এর নিচে দাগ দাও, KMnO4 থেকে K পজিটিভ, Mn2 পজিটিভ, 4 অণু পানি, 8 H পজিটিভ। এই যে দাগ দিয়ে আমি কি চিহ্নিত করলাম, এই KMnO4 থেকে কি কি হয়েছে তারগুলো, এই জারক থেকে পরিবর্তিত হয়ে কি কি হলো। তাহলে এদের চার্জ হিসাব করো। 1 পজিটিভ, 2 পজিটিভ মানে 3 পজিটিভ ডান পাশে, আর 8 পজিটিভ বাম পাশে, তাহলে কত 5। তাহলে এই জারকের জারণ সংখ্যার পরিবর্তন কত 5। আর বিজারক যেটা দাগ দেয়নি, এই যে দাগ না দিয়া এখানে কি 0, 3 পজিটিভ আর 2 নেগেটিভ, তাহলে 1। তাহলে বিজারকের পরিবর্তন কত 1।
আর জারকের পরিবর্তন কত 5, তাহলে এই জারকের পরিবর্তন বিজারকের আগে বসিয়ে দাও 5, আর এটা এর আগে বসিয়ে দাও। তাহলে এখন এই এখানে 5, এখানে 5, এক লাইনে সমতা হয়ে গেল। কিন্তু ওই সে জারণার্ধ বিজারণার্ধ করে যেটা আসতো সেইটা কিন্তু হলো 1 মোল জারক 5 মোল বিজারককে জারিত করে ডাইনে এই যে আয়নগুলো হলো। এখন অম্ল যোগ করলে পুরো বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আমার পুরো বিক্রিয়া সম্পূর্ণ করার দরকার নেই, আমার অঙ্ক করতে লাগবে কয় মোল জারক কয় মোল বিজারককে জারিত করেছে, এইটা 1:5। বুঝেছো? এই যে এক লাইনে সমতা করার নিয়ম কি, জারকের জারণ সংখ্যার পরিবর্তন বিজারকের আগে, আর বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন জারকের আগে। এটা বসাই দিলেই অটো হয়ে যাবে সমতা। কারণ জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে সেটা বিজারকই কি দান করে। সবাই বলো এই এক লাইনে বুঝেছো কিনা সমতা? এখন থেকে এরকম করতে হবে এক লাইনে। এখানে 23টি অঙ্ক আছে, এই অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে এই পরীক্ষায়, যে কোনো একটা, এর বাইরে আসবে না। বলো দ্রুত। তাহলে এবার আমরা হিসাব করতে পারি। এখানে জারকের মোল সংখ্যা x এখানে মোল সংখ্যা x কত 1, বিজারকের মোল সংখ্যা y কত 5, বিজারকের আয়তন V2 কত 25 মিলি। এবার খেয়াল করো, বলছি এখানে কি করবে, ফেরাস সালফেট 25 মিলি কনিক্যাল ফ্লাক্সে নেবে। ফেরাস সালফেটের বর্ণ হলো হালকা সবুজ, তাহলে 25 মিলি সবুজ বর্ণের ফেরাস সালফেট দিলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বুরেটটি পূর্ণ করা আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হলো বেগুনি বর্ণ। এই বুরেট স্টপ কর্কটা অন করে ফোটায় ফোটায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটকে জারিত করে ফেরিকে পরিণত করছে। যখনই এই সবুজ বর্ণ শেষ হয়ে যাবে তখনই বুঝবা এই 25 মিলি ফেরাস সালফেট জারিত হয়ে গেছে, শেষ। তখন বুরেট বন্ধ করবে। তাহলে এই 25 মিলি ফেরাস সালফেটকে উপর থেকে ফোটায় ফোটায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করে তাকে জারিত করতে হবে। যেই সম্পূর্ণরূপে জারিত হয়ে যাবে এই সবুজ বর্ণের কালার আর থাকবে না, সঙ্গে সঙ্গে বুরেট বন্ধ করবে। করে দেখলে যে এই পর্যন্ত লেগেছে তোমার, এই পর্যন্ত। তাহলে এইটা হলো কি, এইটা হলো V1 x মিলি। x মিলি কেন বললাম, এটা তো করে দেখতে হবে। তোমার হয়তো 24.3 মিলি লেগেছে, কারো হয়তো 24.2 মিলি লাগতে পারে, x লিখেছে এই কারণে। এটা নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমি V1 পেলাম, S1 জানা, V2 জানা, তাহলে এখান থেকে আমি S2 বের করতে পারবো।
আমরা জানি S1 V1 এটা হলো জারকের বাই S2 V2 এটা হলো বিজারক সমান সমান x বাই y। এই সূত্রে বসিয়ে আমাদের x এবং y জানা, S1 জানা, V1 বের করলাম, V2 আমাদের জানা, S2 হট। তাহলে এখান থেকে আমি S2 বের করতে পারবো, অর্থাৎ বিজারকের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে বিজারকের 25 মিলি নির্দিষ্ট আয়তনের সাথে জানা ঘনমাত্রার জারকের বিক্রিয়া করিয়ে প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দুতে দেখলাম যে V1 x মিলিলিটার জারক এখানে এই 25 মিলিকে জারিত করতে লেগেছে। তাহলে জারকের আয়তন পেলাম, জারকের ঘনমাত্রা জানা, বিজারকের আয়তন জানা, ঘনমাত্রা বের করব এই সূত্রে। এখন যদি তোমার প্রশ্নে আসে যে 25 মিলি এই ফেরাস সালফেট দ্রবণে কি পরিমাণ আয়রন আছে, ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করো। এই ঘনমাত্রা বের করে তারপরে S = 1000 W/mv এই সূত্রেও করা যায়, অথবা ডাইরেক্ট ঐকিক করেও করা যায়। এইভাবে ঘনমাত্রা নির্ণয় করলে ঘনমাত্রা নির্ণয়ের অঙ্কগুলো আমরা এইভাবে করব। আর পরিমাণ নির্ণয় যদি করতে বলে তাহলে আমরা আরো শর্টে করব। দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় 1 মোল KMnO4 জারিত করে 5 মোল ফেরাস সালফেটকে। তাহলে এই 1 মোল এই জারিত করে কথা না লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারি, এরকম না লিখে আমরা কিন্তু ডাইরেক্ট লিখতে পারি, বা 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট এই যে এই লাইন না লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল ফেরাস সালফেট। এই ইকুইভ্যালেন্ট মানে কি? সমতুল্য। তার মানে জারিত করেও বুঝাতে পারি, এটা প্রশমিত করেও বুঝাতে পারি, বিজারিত করেও বুঝাতে পারি আর কি। ইকুইভ্যালেন্ট মানে 1 মোল 5 মোলকে জারিত করে। তাহলে এইবার 1000 মিলি 1m KMnO4 ইকুইভ্যালেন্ট 1 মোল থাকলে লেখা যায় 1000 মিলি 1m। এটা আমরা আগে শিখেছি মোলারিটির সংজ্ঞা অনুসারে। 1 মোল থাকলে আয়তন ঘনমাত্রায় যদি যাই তাহলে 1000 মিলি 1m। যদি 2 মোল থাকতো লিখতাম 1000 মিলি 2m। এখানে 3 মোল থাকলে লিখতাম 1000 মিলি 3m। এটা মোলারিটির সংজ্ঞা অনুসারে মোল থেকে আয়তন ঘনমাত্রায় রূপান্তরের নিয়ম। এখানে 5 মোল Fe2 পজিটিভ আয়ন, সালফেট বাদ দিয়ে দিলাম কেন? আমাকে বলেছে ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করতে। যদি বলতো ফেরাস সালফেটের পরিমাণ তাহলে পুরো ফেরাস সালফেট রাখতাম। 5 মোল ফেরাস সালফেট মানেই 5 মোল ফেরাস আয়ন। এইবার 1 মিলি 1m ইকুইভ্যালেন্ট 5 গুণ আণবিক ভর বসাও 55.85 ভাগ 1000 এত গ্রাম ফেরাস আয়ন। এবার x মিলি
5 গুণ 55.85 গুণ x গুণ 0.01 এত গ্রাম ফেরাস আয়ন। তাহলে এই যে 3 লাইনে হয়ে যাচ্ছে কিন্তু আমার এই যে ডাইরেক্ট পরিমাণ নির্ণয় করে ফেললাম। তাহলে যদি বলে পরিমাণ নির্ণয় তাহলে আমরা এইভাবে করব, আর যদি বলে ঘনমাত্রা নির্ণয় করো তাহলে S1 V1 বাই S2 V2 সমান x বাই y।